আমি ব্যক্তিগত লেভেল, পারিবারিক লেভেল, সামাজিক লেভেল এবং রাষ্ট্রীয় লেভেল, 4টা পর্যায়ে আমি তাদের পারপাসটাকে একটু ব্যাখ্যা করছি তাদের দেওয়া প্রিন্সিপালের বেজে। প্রথমত ব্যক্তিগত পর্যায়ে, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার হাত মুখ পা দিয়ে যা ইচ্ছা তাই করবো। আমি কি বিবস্ত্র হয়ে জনসম্মুখে যাব? আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত। ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে। এবার চলে আসি পারিবারিক লেভেলে। পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ, হাজবেন্ডের বিরুদ্ধে আমরা এখন ফৌজদারি মামলা করব সেই ম্যারিটাল রেপ নিয়ে। এই যে দাম্পত্য কলহের একটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন, এটার শত্রু হয়ে গেল হাজবেন্ড। এবার আসেন, সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না। নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে। এখন আপনি আমাকে আরো 1 ডিগ্রি বাড়িয়ে দিলেন, মানে পরিবারে হাজবেন্ড, ভাই, বাবা সবাই এখন আমার শত্রু হলো। এবার চলে আসি সমাজ লেভেলে, সেখানে কি হলো? পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে। একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দিব ফৌজদারি মামলা ম্যারিটাল রেপের, বেচারা কেন তখন সংসার করতে যাবে? উনি তো পতিতালয়ে চলে যাবেন, সেখানে তো আর মামলা খাওয়ার কোনো ভয় নাই। এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যায় ধরা পড়ছে পুলিশের কাছে। এটাকে যখন আপনি লিগাল করে দিলেন, তারা পার্ট টাইম টিউশনির মতো এটাতে চলে যাবে, তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো? একইভাবে শিক্ষানীতি নিয়ে অলরেডি কথা হয়েছে, বলা হয়েছে শিক্ষানীতি 2010-কে আধুনিকায়ন করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণীগুলো যেন ইনক্লুড থাকে। আমরা এটিকে ব্যাখ্যা করতে চাই, আমরা আশা করি বুঝতে পারছি। এবং গণমাধ্যম, আপনারা যারা এখানে আছেন, বলা হচ্ছে গণমাধ্যমে নৈতিকতা, অশ্লীল যে শব্দগুলো ব্যবহার করা যাবে না, নৈতিকতা, অশ্লীলতা, সুস্থ বিনোদন, শালীনতাপূর্ণ পোশাক, ধর্মীয় অনুভূতি। আমি এই কথাগুলো গণমাধ্যমে বলতে পারবো না। আমি গণমাধ্যমকে তাহলে কোন পারপাসে ব্যবহার করছি? আরেকটা শব্দ, গণমাধ্যমে জেন্ডার স্টেরিওটাইপ কথা, ঘরের কাজ শুধু নারীর এবং নারীরা ধূমপান করবে না, এই কথাগুলো বলা যাবে না। আমি বলতে চাই ধূমপান তো নারী পুরুষ দুজনের জন্যই খারাপ, তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন? আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের। এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের ফলে সামাজিক অবস্থা কতটা অস্থিতিশীল হয়েছে আমরা তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত এটি বুঝতে পেরেছি। তাহলে ব্যক্তিগত লেভেল, পারিবারিক লেভেল, সামাজিক লেভেল ক্লিয়ার। এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে। এটি একটি ইহজাগতিক মানে প্রতিষ্ঠান, অবশ্যই তাই, তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন, ধর্ম ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। এবং দুঃখজনক, তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং শালীনতা শব্দ দুটো বাদ দিতে হবে। বাকি আর থাকলো কি আমাদের? দেখেন, আসন বাড়িয়ে মানে যে আপনারা দেখবেন যে 300 আসনকে বাড়িয়ে 600 আসন করতে বলেছে। হ্যাঁ, তার মানে কি মমতাজ এবং শ্রমিক আসাদের সংখ্যা আরো বাড়বে। এটা কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্ট এবং এটা আই ওয়াশ, যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়িয়ে আসলে কোনো ধরনের নারীর ক্ষমতায়ন অবশ্যই হয় না। সেটা গুণগত মানে ইয়ে হতে হবে। যেমন গত পার্লামেন্ট বা গত 15 বছরের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার, আমাদের বিরোধী দলনেত্রী তারা সবাই নারী ছিলেন। আমরা কি দেখলাম? একজন নারী নেতৃত্ব ফ্যাসিবাদের অনেক পুরুষ ফ্যাসিস্টকেও তিনি ছাড়িয়ে গেছেন। তো সুতরাং সংখ্যা ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বসালে সেটা ক্ষমতায়ন বলা যায় না। এবং লাস্ট যেটা বলা হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। তার মানে কি দাঁড়ালো? একেবারে সাজাই আমরা ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি, সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি তোয়াক্কা না করতেই পারি, এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না। সুতরাং এর চেয়ে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে? সুতরাং এখনই সময় আমাদেরকে সংস্কারগুলোর প্রতি এবং এই কমিটির প্রতি অবশ্যই ন্যায্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। দেখেন, আমি এই চ্যাপ্টারের 2-3টা তাদের প্রস্তাবনা শুধু আমি জাস্ট একটু বলছি। যেমন সমান অধিকার নিশ্চিতকরণের জন্য নাম্বার 1 যে বলা হয়েছে যে সরকারি বেসরকারি সকল বোর্ড এবং কমিশনে 1/3 নারী প্রতিনিধি থাকবে। শুধু তাই না, বিসিএস সহ সকল নারী মানে চাকরিতে নারীদের নিয়োগে বিশেষ পদক্ষেপ মানে হচ্ছে ধরেন কোটা। এবং এখানেই শেষ না, সচিব, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল পদে প্রমোশন দিয়ে হলেও সমান অধিকার নিশ্চিত করতে হবে। চিন্তা করে দেখেন, যে আলোচনাটা অলরেডি হয়ে গেছে যে জুলাই আন্দোলনে কোটা থেকে সূত্রপাত হয়েছিল, আর এর পরবর্তীতে আমরা প্রশাসন এবং সব জায়গায় সেই কোটাকেই পদক্ষেপ হিসেবে নিচ্ছি আমরা। দেখেন, সিভিল সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য প্রমোশনটাকে তাদের জন্য ইজি করে দেওয়া হবে, যে দিতেই হবে। এর চেয়ে হাস্যকর কি হতে পারে?
মানে বিষয়টা হচ্ছে এমন যে যেমন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সবাইকে যদি আজকে এখানে বসিয়ে দেওয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু সভাপতি পর্যায়ে চলে গেলাম। এভাবে করে আসলে কিন্তু উন্নয়ন নিশ্চিত হয় না। আমাদের যেরকম বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছে আমাদের 64টা জেলায়, মহিলা হচ্ছেন 18 জন, উনাদের সুপারিশ মতো এটা হতে হবে অন্তত পক্ষে 32 জন মহিলা। তাহলে কি করতে হবে, অ্যাট এনি কস্ট সহকারী কমিশনারকে ডবল প্রমোশন 3 ডবল দিয়ে তাকে এখন আমাদের ডিসি বানিয়ে দিতে হবে। ঠিক একইভাবে দেখেন আরেকটা কথা বলি, যে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে অন্তত পক্ষে 30% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসে যে তারা কি কোনো কমিশন নাকি তারা ডোনার, আমার উপর ইম্পোজ করছে যে আদারওয়াইজ ফান্ড পাওয়া যাবে না। এটা কিন্তু খুবই অযৌক্তিক। এবং দেখেন এই এই চ্যাপ্টারে চাকরির বিজ্ঞাপনে নারীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে, এটা লিখতেই হবে। এইটার বিপরীতটা মানে হচ্ছে পুরুষদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এটি কি আরেকটি বৈষম্য সৃষ্টি করার একটি পায়তারা নয়? এবং দেখেন লাস্ট আমি এটা নিয়ে যেটা বলতে চাই যে জনপ্রশাসনের সকল আইনকে নারী উন্নয়ন নীতির সাথে সামঞ্জস্য বিধান করে ইমপ্লিমেন্ট করতে বলেছে। যে নারী উন্নয়ন নীতি নিয়ে এত সমালোচনা, যেটার এত ঘাটতি, এটার সাথে এটাকে মিলিয়ে করতে বলা হয়েছে, অথচ তাদের যোগ্যতা বাড়ানোর জন্য কোনো ধরনের এখানে কিন্তু সুপারিশ দেওয়া হয় নাই।